চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় এক তরুণ নিহত, আহত আরও একজনের অবস্থা গুরুতর। ফয়েজ লেক এলাকায় শিশু হত্যার চেষ্টার ঘটনায় দুজন গ্রেফতার। ঢাকায় পাইলট জাওয়াদের প্রতি বিমান বাহিনীর গার্ড অব অনার প্রদান। তৃতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি মানিকগঞ্জে বাদ-জুমা দাফন, এলাকায় শোকের ছায়া। কুড়িগ্রামে একই জমিতে কাঁচা পাকা দুই রকমের ধান, ভেজাল বীজ দিয়ে বিড়ম্বনায় চাষিরা। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের। আটাশ যেটা সেটা পাকছে, আর এখনো এর সাথে মিশালি ধানগুলো কেবল শীষ বাহির হইতেছে। যদি এটা বীজের কারণে হয়ে থাকে, যে কোম্পানির বীজ সেই কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আমরা আদায় করার জন্য সব রকম প্রচেষ্টা নিব। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতরাতে আকমল আলী রোড এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেহেদী ও তার বন্ধু রিফাত রিকশাযোগে যাচ্ছিল। এ সময় রিকশা থামিয়ে তাদের এলো পাথারি ছুরিকাঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। ছুরিকাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় মেহেদীর। হাসপাতালে চিকিৎসাধীন রিফাতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে দর্শক আরও জানাতে এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রশিদ অফি। আমরা জানবো তার মাধ্যমে বিস্তারিত। অফি, হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে? পুলিশ আসলে এই বিষয়টি নিয়ে কি বলছে একটু জানতে চাই, বিস্তারিত আপনার মাধ্যমে। রেজা, পুলিশ এখন সেটি তদন্ত করছেন এবং এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ফলে তারা আসলে চেষ্টা করছেন যে কে বা কারা জড়িত এই ঘটনার সাথে, কারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং পেছন থেকে কেউ ইন্ধন দিয়েছিল কিনা সেই বিষয়ে কিন্তু তারা তদন্ত করছেন। আমরা কিন্তু এরই মধ্যে রয়েছি মূলত গতকালকেই রাতে যেখানে ঘটনাটি ঘটেছে, আমরা সেই ঘটনাস্থলে আছি। মূলত এই রোডেই কিন্তু রিক্সা যোগে যখন রিফাত এবং মেহেদী হাসান যখন যাচ্ছিলেন, তখন কিন্তু কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদেরকে এসে আলো পাতারি আসলে ছুরিকাঘাত করতে থাকে। ফলে রিফাত যখন উদ্দেশ্য করে ছুরিকাঘাত করতে থাকে, রিফাত সরে যাওয়ার কারণে কিন্তু মেহেদী হাসানের উপরে পেটের মধ্যে আসলে তার গায়ে ছুরিকাঘাত হয়। ফলে কিন্তু তিনি তার শরীর থেকে অনেক বেশি রক্তক্ষরণ হওয়ার কারণে কিন্তু তিনি ঘটনাস্থলেই নিহত হন। কিন্তু মূলত মেহেদী হাসানের সাথে কিন্তু কিশোর গ্যাং সদস্যদের কোনো ধরনের যোগসাজশ ছিল না, তাদের সাথে কোনো ধরনের আগে থেকে কোনো দ্বন্দ্ব ছিল না। মূলত দ্বন্দ্ব ছিল হচ্ছে রিফাতের সাথে। আর সে কারণেই আসলে বলা যায় এক প্রকার তিনি আসলে বলি হলেন যে কিশোর গ্যাং সদস্য এবং রিফাত যারা রয়েছেন তাদের সাথে আগে থেকে একটি দ্বন্দ্ব ছিল, আধিপত্য বিস্তার কেন্দ্র করে আরো কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে যে সমস্ত ঝগড়াগুলো হয়ে থাকে সে কারণে মূলত তাদের সমস্যা ছিল। এই কারণে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু এখন পর্যন্ত পুলিশ বিষয়টি তারা দেখছেন এবং আমরা আসলে ইপিজেড থানার যে অফিসার ইনচার্জ তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত কাউকে এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি এবং এরই মধ্যে আসলে এই ঘটনা হওয়ার পর থেকে কিন্তু মানুষের মনে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কারণ এর আগেও কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে কিন্তু আমরা দেখেছি গত এক মাস আগেই ফিরোজশাহ এলাকায় দন্ত চিকিৎসক কোরবান আলী নিহত হন। এর পর্বেই আসলে কয়েকটি ঘটনা ঘটে চট্টগ্রাম মহানগরীতে। ফলে মানুষ কিন্তু কিশোর গ্যাংয়ের সদস্যদের হাত থেকে বাঁচার জন্য তারা অনেক বেশি বলছেন, পুলিশ সদস্যদেরকে আরো সক্রিয় হওয়ার কথা বলছেন স্থানীয় সাধারণ জনগণ প্রশাসনের একটি হস্তক্ষেপ কামনা করছেন। ধন্যবাদ, সেই কথাই আপনার মাধ্যমে জানছিলাম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অফি। চট্টগ্রামের ফয়েজ লেক এলাকায় এক শিশুকে হত্যা চেষ্টার ঘটনায় দুই শিশু কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদের গ্রেফতার করা হয়। আহত শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় লাল গেঞ্জি পরা শিশুটি খুব ক্লান্ত ভঙ্গিতে বসে আছে, তার মুখ গলা রক্তাক্ত। এ সময় নানা প্রশ্নের উত্তর দিচ্ছিল শিশুটি, কারা তাকে সেখানে নিয়ে গেছে ও হত্যা চেষ্টা করেছে একে একে সবই বলে সে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায় শিশুটি পান সিগারেট বিক্রি করত। বুধবার পূর্ব পরিচিত দুই শিশু কিশোর টাকা পয়সা ও সিগারেটের বাক্স ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। মেরে ছেলে তো নাই, মেরে ছেলেও পড়ে গেছে।
তখন মেরিসালা আসলে মেরিস নিয়ে তো আমি চলে যাবো। এরপরে রাত্রে আসি শুনে যে অবস্থা। এখানে আপনার ওই জায়গা নিয়ে কোনো ভেজাল আছে, কারণ এরা সৎ ভাই বোন, তো জায়গা নিয়েও ভেজাল আছে, এই কারণে ওই বাচ্চাটার সাথে এই প্রতিশোধটা নিছে। মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার গভীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্ত্রী সালেহা খাতুনের সাথে পারিবারিক বিষয় নিয়ে স্বামী এলাহি বক্সের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দা দিয়ে সালেহাকে কোপ দেয় এলাহি। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় এলাহিকে আটক করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, এলাহি বক্স মানসিকভাবে ভারসাম্যহীন। মেলা কয় বছর ধরেই পাগল, আজ থেকে না, প্রায় 20 বছর যাবৎ সে মানসিক পাগল। এর আগে তাকে পাগলা গ্যারেজও পাবনায় ভর্তি করা হয়েছিল। হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় পরিস্থিতি রয়েছে থমথমে। স্থানীয়রা জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল আগুয়া গ্রামের সিএনজি চালক কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদিরের। গতকাল যাত্রী ওঠানামা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে পরে নিহত হয় 3 জন সিএনজি চালক। দারিদ্র্য থেকে তৃণমূলের মানুষকে মুক্তি দিতেই প্রথমবার ক্ষমতায় এসে সমবায়ের উপর জোর দেয় আওয়ামী লীগ সরকার। এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টঙ্গীপাড়ায় আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দাঁড়িয়াকুল সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা বলেছেন তিনি। এ সময় ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তাও দেন বঙ্গবন্ধু কন্যা। সরকার প্রধান বলেন, দেশের সকল পর্যায়ে সমবায় পদ্ধতি ছড়িয়ে দিতে হবে। সারা দেশের মানুষকে নিয়ে যৌথভাবে খাদ্য নিশ্চয়তা, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী আরও বলেন, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় যত অনাবাদি জমি আছে সেসব জমিকে উৎপাদনের আওতায় নিয়ে আসা হবে। গণভবনেও এরই মধ্যে চাষাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে ঘরে বসে এখন বিদেশ এবং দেশের অভ্যন্তরে কাজ করার সুযোগ পাচ্ছে জনগণ। ফ্রিল্যান্সিং এর সুযোগও অনেক বেড়েছে। এবং জেলা উপজেলা প্রশাসনের জৈব সার উৎপাদনের জন্য ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট ইত্যাদি। আমরা বিজয়ী নাগরিক, আমরা বিশ্বধর সবার মাথা উঁচু করে চলবো। কেন আমাদের মাথা নিচু করে অন্যের কাছে হাত পেতে চলতে হবে? যে কারণে আমি আহ্বান করছি সকলকে যে 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। একে একে আমরা এই পল্লী সঞ্চয় ব্যাংকটাকে আরও উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়েই স্বাবলম্বী করে গড়ে তোলা। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:05 টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এরপর জাতির জনকের সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেখানে। এরপর বঙ্গবন্ধু সহ 15 আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সকাল 9:45টার দিকে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান সরকার প্রধান। তার সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। পরে বিকেলে ঢাকার ফেরার কথা রয়েছে শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা। বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকায় জানাজা শেষে মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি মানিকগঞ্জে। সেখানে বাদ জুমা তৃতীয় জানাজার নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130 বিধ্বস্ত হয়। এর আগে বেলা 11:15টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে গুরুতর আহত হন বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। পরে দুপুরে 12:30টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দর্শক, চট্টগ্রামের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হয়েছে মানিকগঞ্জে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে এবং সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী BM খোরশেদ। আমরা জানবো তার মাধ্যমে সেখানকার বিস্তারিত। খোরশেদ, মরদেহ ঠিক কোথায় রাখা হয়েছে আর দাফন ঠিক কখন হবে এবং
আর সেখানে মানুষের উপস্থিতি এখনই আসলে কেমন দেখছেন, একটু বিস্তারিত জানতে চাই সেখানকার সবশেষ অবস্থা। রেজা, আসিম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জ শহীদ মিনার স্থাপন স্টেডিয়ামে রয়েছে এবং আপনি জানেন যে 11টার সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে তার মরদেহ এই শহীদ মিনার স্থাপন স্টেডিয়ামে পৌঁছায় এবং এখন লাশবাহী ফ্রিজিং গাড়িতে আসলে তার মরদেহটি রাখা হয়েছে। এবং আমরা এখানে পারিবারিক সূত্রে যেটি জানতে পেরেছি যে এই বাদ জুমা এইখানে একটি শহীদ মিনার স্থাপন স্টেডিয়ামে বাদ জুমা তার নামাজে জানাজা হবে। এরপর শহরের যে পৌর এলাকার যে কেন্দ্রীয় যে কবরস্থান সেউতা কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং এখন আমরা দেখছি যে বিমানটি আসলে যে হেলিকপ্টারে করে আসলে আনা হয়েছিল সেই হেলিকপ্টারটি ঢাকায় ফিরে গেছে। তবে এখন যারা এই শেষবারের মতো তাকে আসলে এক নজর দেখার জন্য আসলে এখানে ভিড় করেছেন যে সকল স্বজন পরিবারের সদস্য এবং এলাকাবাসী, তাদেরকে আসলে সেই সুযোগটি আসলে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখছি যে লাইন দিয়ে আসলে তাকে আসলে শেষবারের মতো আসলে এক নজর দেখার জন্য আসলে এই অ্যাম্বুলেন্সে ভিড় করছেন। এবং সকাল থেকে আমরা দেখছিলাম আসিম জাওয়াদের মরদেহর অপেক্ষায় স্বজন, এলাকাবাসী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আসলে এখানে জড়ো হয়েছিল। এবং এখনও কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে রয়েছেন। একটা শোকাবহ পরিস্থিতি আসলে তৈরি হয় সকাল থেকেই। তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে এবং এই দেখানো শেষে আসলে এক নজর দেখা শেষে নামাজ জানাজা শেষে তাকে আমরা শুনেছি যে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সেউতা কবরস্থানে দাফন করা হবে। সেই খবরের বিস্তারিত জানছিলাম, নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ খোরশেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। সাপ্তাহিক ছুটির দিনে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। উন্নয়নে নানা প্রতিশ্রুতিতে চাইছেন ভোট। সকালে নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রচারণা চালান দোয়াত কলম মার্কার প্রার্থী হাবিবুর রহমান। কাঞ্চন ও দাউদপুরে গণসংযোগে তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে প্রত্যাশার থেকেও বেশি সাড়া মিলছে। নির্বাচনের দিন এর প্রতিফলন ভোটারদের গণজোয়ারের মাধ্যমে প্রকাশ পাবে। এ সময় রূপগঞ্জকে আরও সমৃদ্ধ উন্নয়ন অব্যাহত রাখতে দোয়াত কলম মার্কায় ভোট চেয়েছেন তিনি। কাঞ্চন বাজারে গণসংযোগ করলাম, মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। জয়ের বিষয়ে আমি ইনশাল্লাহ শতভাগ সুনিশ্চিত, কারণ জনগণ এবং আমার আওয়ামী লীগের যে লোকজন সবাই আমার সাথে আছে। বেহাল ভবন, আসবাবপত্র, উদাসীন প্রশিক্ষকও, এতে ডুবতে বসেছে পিরোজপুরের কাউখালী উপজেলা রিসোর্স সেন্টার। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। প্রশিক্ষক মাহফুজা খানমের বিরুদ্ধে তুলছেন নানা অনিয়মের অভিযোগ, যদিও তিনি তা অস্বীকার করেছেন। দেয়ালে দেয়ালে ফাটল, খসে পড়ছে পলেস্তরা, আসবাবপত্র জরাজীর্ণ। এটি কাউখালী উপজেলা রিসোর্স সেন্টার বা ইউআরসির ভবন। প্রাথমিকের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্র এটি। সম্প্রতি প্রশিক্ষণ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন একজন শিক্ষক। চেয়ার ভেঙে পড়ে গুরুতর আহত হন তিনি। ভর্তি হতে হয়েছে রাজধানীর একটি হাসপাতালে। বসা অবস্থায় হঠাৎ করে আমি পড়ে গেলাম আর কি চেয়ার থেকে, কারণ ওখানকার চেয়ার ম্যাক্সিমামই ভাঙা। হ্যাঁ, তারপর পড়ে যাওয়ার পরে এখন আমি দেখি যে আমার অন্ধকার লাগতেছে। এরপরে মনে হয় কি করছে, আমাকে ধরে টরে উঠাইছে। চেয়ারের চারিপাশে তো লোহা ছিল, মাঝখানে গদিটা আর কি সরে গেছে। এমন দুর্ঘটনা এখন প্রায় ঘটছে। আতঙ্ক নিয়েই ঝুঁকিপূর্ণ ভবনে প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষকরা। রয়েছে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও। চেয়ারগুলো বসতে হলে আগে নাড়াচাড়া দিয়ে বসতে হয়, তারপরে দেখতে হয়, বসলে অনেক সময় একেবারে ডিবে যায়। 2010-এর পরে বা 12-র পরে সম্ভবত এখানে আর তেমন কোনো আসবাবপত্র নাই। প্রশিক্ষণ কেন্দ্রের মান নিয়েও আছে নানা প্রশ্ন। নেই প্রজেক্টর, ল্যাপটপ, সাউন্ড বক্স। এটির দায়িত্বে মাহফুজা খানম। তার বিরুদ্ধে প্রশিক্ষণের ভাতা দিতে টালবাহানা, দুর্ব্যবহার, সময় মতো অফিস না করা সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন শিক্ষকরা। নানা কারণেই উনি তিরস্কার করে থাকেন। এই জিনিসগুলি আসলে শিক্ষকরা মেনে নিতে পারছে না। দুই একদিন হয়তো দেখা হয়, শোনা যায় যে সে রীতিমতো থাকেন না। ইউনিভার্সিটির অবকাঠামো সম্পর্কে আমরা তুলে ধরছি, কিন্তু সে একটা ধাপা চাপা দিয়ে মোটামুটি কথা এটা একটা উত্তর দিয়েছে। সব অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজা খানম। দাবি করলেন ইউআরসির উন্নয়নের বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।
আমার একলা তো পুরো দপ্তর সামলাইতে হয়, মাঝে মধ্যে এদিক সেদিক ওই যে ধরেন দোকানে কেনাকাটা করা সেটা আমি নিজে করি। হ্যাঁ, কারণ আমার আর কোনো লোক নেই। ওখানে যোগদান করছি 18 সনে। ওই ভবনটা এবং ওই ফার্নিচার হচ্ছে 7 সন থেকে। হ্যাঁ, ওই যে চেয়ারগুলি এবং 37টা চেয়ারই আমি প্রথম মেরামত করছি। এসব ঘটনায় প্রশিক্ষকের গাফিলতি দেখছে উপজেলা শিক্ষা অফিসও। চেষ্টা চলছে সমস্যা নিরসনের। আমি তাওয়ারের জন্য দোষারোপ করি না, মূলত আমাদের দিন ওই ইউএসসি নেশাটা মহোদয় তিনি যদি পূর্বের দিন তার এই আসবাবপত্রের সোর্সগুলোতেও বা সরজমিনে দেখতো, এই যদি পূর্বে ব্যবস্থা নিত তাহলে সম্ভবত এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতো না। অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে শিক্ষা অফিস। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। একই জমিতে কাঁচা পাকা 2 রকমের ধান, কিছু ধানে কেবলই শীষ এসেছে, বীজে ভেজাল থাকায় এমন বিড়ম্বনা কুড়িগ্রামের নাককাটি গ্রামের চাষিদের। বীজ বিক্রেতা প্রতিষ্ঠান দায় এড়ানোর চেষ্টা করছে, তবে বীজে ভেজাল থাকার সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। একই জমির কিছু ধান পাকা, আবার কিছু কাঁচা। এর মধ্যে কিছু ধানে ধরেছে চিটা। বোরো আবাদ করে বিপাকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি গ্রামের 1/2 শতাধিক কৃষক। ভালো ফলনের আশায় প্রায় 4 একর জমিতে বোরো 28 ধানের চাষ হয়েছে, কিন্তু ধানের বীজে মিশ্রণ থাকায় বিপাকে চাষি। ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষতির মুখে তারা। 21% জমিতে আমি 15 মণ ধান পেতাম, তো এখন যেভাবে আমার এখনও শীষ বাইর হয়েছে, 28 যেটা সেটা পাকছে, আর এখনও এর সাথে মিশালি ধানগুলো কেবল শীষ বাহির হইতেছে। প্রায় 85 শতক আমি রোপণ করছি। এখানে বীজের মধ্যে মিশ্রণ থাকার কারণে আমার দেখা যাচ্ছে যে 3 ভাগের 1 ভাগেই এবার মনে হয় ফলন কম হবে। গতবারে আমার কিন্তু 3 মণ করে আসছে 5 শতক, অর্থাৎ 1/4। বীজ বিক্রেতার কাছে অভিযোগ জানিয়েছেন উদ্বিগ্ন চাষিরা, তবে বারবার চেষ্টা করেও 3 স্টার কোম্পানি প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারেননি বিক্রেতা। কোম্পানির ভুলেই এই ক্ষতিগ্রস্তরা কৃষক। আজকে এখন জমি তো ওরা তো ধান খুলি দেখার কোনো উপায় নেই, প্যাকেট। হ্যাঁ, বীজের মিশ্রণ থাকার কারণে কৃষক আজ এই ক্ষতিগ্রস্ত। 3 স্টার কোম্পানির আমি 28 ধান প্রায় 50 থেকে 60 জন কৃষকের হাতে তুলে দিছি। আমি কোম্পানির পরে যোগাযোগ করার পর কোম্পানির ঘরে তাল বাহনা করতেছে যে যাই যাচ্ছি দেখবো কি হয়েছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি 3 স্টার কোম্পানির প্রতিনিধি। কথা বলেন মুঠোফোনে, জানান অন্য জেলায় বীজ ব্যবহার হলেও এমন অভিযোগ জানায়নি কোনো কৃষক। সব জায়গায় দিচ্ছিলাম, পাটেশ্বরী টোয়াইঘাট, যে তেমনই কোনো রিপোর্ট নাই। এখানে একটা মার্কেট আমি ঘুরলাম, তো কেউ তো বললো না যে মিশিয়ে ধান। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। কৃষকের লোকসান হয়ে থাকলে তা পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। যদি এটা বীজের কারণে হয়ে থাকে, অবশ্যই যে কোম্পানির বীজ সেই কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আমরা আদায় করার জন্য সব রকম প্রচেষ্টা নিব। বোরো 28 চাষে একর প্রতি 70 থেকে 75 মণ ধান ঘরে তোলে কৃষক, তবে এবার তার অর্ধেকও পাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।